ওয়েলকাম টু মাই চ্যানেল এবি সুপার ক্লাস। আজ আমাদের আলোচনার বিষয় ন্যায় দর্শনে অনুমান প্রমাণ সম্পর্কে বক্তব্য, তাছাড়া অনুমিতি কী, পক্ষ সাধ্য হেতু কী এবং আমাদের ব্যাপ্তি কী। আগের বিষয়ে আমরা ন্যায় দর্শন সাপেক্ষ আর বিপক্ষ, সবিকল্প প্রত্যক্ষ আর সবিকল্প প্রত্যক্ষ আর অবিকল্প প্রত্যক্ষ, এই দুটি প্রত্যক্ষ সম্বন্ধে কিন্তু আমরা জেনেছিলাম, সবিকল্প প্রত্যক্ষ আর নির্বিকল্প প্রত্যক্ষ। আর তাছাড়া আমরা অনুমানের যে প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান এই সম্বন্ধে জেনেছিলাম। আর যেটা আমার জানতে হবে সেটি হলো ন্যায় দর্শনের অনুমান। অনুমান আমরা জানি যে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এই বিষয়গুলি আমাদের সম্পর্কে একটা জ্ঞান আছে। তাহলে আমাদের অনুমান সম্পর্কে অর্থাৎ ন্যায় দর্শন অনুমান সম্পর্কে জ্ঞান দিচ্ছে, ন্যায় দর্শনে অনুমান সম্পর্কে কী কী বক্তব্য দিচ্ছে। তার আগে আমার জেনে নেওয়া উচিত যে আমরা অনুমান কাকে বলে। আমরা অনুমান সম্বন্ধে প্রথমে আমরা কী বলেছিলাম না, অনুমান হলো জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে সম্পর্কে যে জ্ঞান লাভ করা হয় তাই হলো অনুমান। তাহলে অনুমান সম্পর্কে ধারণায় ন্যায় দর্শনের জ্ঞান তত্ত্বে প্রমাণ এবং প্রামাণ্য সম্পর্কে আলোচনা করা হয়। আমরা জানি যে প্রমাণ হলো যার সাহায্যে আমরা জ্ঞানটা লাভ করব তাকে আমরা প্রমাণ বলে থাকি। প্রমা কাকে বলা হয় না, যথার্থ জ্ঞানকে বলা হয়। আর প্রমাণকরণকে বলা হয় প্রামাণ্য। তাহলে এই তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। ন্যায় মতে পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞানকে অনুমিতি বা প্রমা এবং তার করণকে অনুমানে প্রমাণ বলা হয়। তাহলে এই অনুমান শব্দের অর্থ কী? ন্যায় দর্শনে স্বীকৃতি চারটি প্রমাণের মধ্যে অন্যতম হলো কিন্তু অনুমান। অনুমান শব্দের অর্থ হলো পাশ্চাত্যবর্তী, অর্থাৎ পূর্ববর্তী জ্ঞান, আগে ঘটে যাওয়া জ্ঞানগুলি। মান শব্দের অর্থ হলো প্রমাণ। তাহলে পাশ্চাত্যবর্তী প্রমাণ। অনুমান বলতে বোঝায় পরবর্তী প্রমাণ, যে ঘটনাগুলি বা যে জ্ঞানগুলি আমাদের পূর্বকালের জ্ঞান, যে জ্ঞানগুলি আমাদের ঘটে গেছে এবং সেই জ্ঞানগুলিকে আমরা পুনরায় যখন আমরা দেখব স্বচক্ষে, তো তখন যে জ্ঞানটি আমাদের আগের জ্ঞানটি যখন লাভ হবে সেটাকে আমরা বলবো অনুমান। কারণ আমরা জানি যে পূর্ববর্তী জ্ঞান লাভ করা হয়। বস্তুত ন্যায় দর্শনে প্রত্যক্ষ পূর্ববর্তী অনুমানকে প্রমাণ বলা হয়। মহর্ষি গৌতম আমরা জানি যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি গৌতম অনুমানের লক্ষণ থেকেই বলেছেন অক্ষৌতপূর্বকম অনুমানম, অর্থাৎ এখানে তৎশব্দের দ্বারা প্রত্যক্ষ বিশেষকে বোঝানো হয়। অর্থাৎ অনুমান হলো প্রত্যক্ষের ওপর নির্ভর করে গড়ে ওঠা প্রমাণ। আমরা জানি আমরা অনুমান কিসের ওপর গড়ে ওঠে? প্রত্যক্ষের ওপর। কেন? দেখো, এটা তোমরা হয়তো এই মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে অনুমানকে তো প্রত্যক্ষের ওপর নির্ভর করে গড়ে উঠছে, কিন্তু প্রত্যক্ষের ওপর যেহেতু গড়ে উঠছে তাহলে চারবাক দর্শন প্রত্যক্ষ কেন স্বীকার করছে না? প্রত্যক্ষ অবভিয়াসলি সমস্ত বিষয় কিন্তু আমাদের প্রত্যক্ষের ওপর গড়ে ওঠে। প্রত্যক্ষ ছাড়া আমরা কোনো কিছু প্রমাণকে স্বীকার করব না, কিন্তু প্রত্যক্ষ কি অনুমান প্রত্যক্ষের উপর নির্ভর করে গড়ে উঠলেও কিন্তু আমরা অনুমানকে কিন্তু প্রত্যক্ষ বলে মানব না, কারণ প্রত্যক্ষের উপর নির্ভর করে গড়ে উঠবে কিন্তু সেটা ব্যাপ্তি জ্ঞান দেবে আমাদের। কী জ্ঞান দেয়? ব্যাপ্তি জ্ঞান দেয়। তাই কিন্তু সমস্ত জ্ঞানে কিন্তু আমাদের প্রত্যক্ষ পূর্ব প্রমাণ বলা হয়। হ্যালো, এবার ধরো অনুমিতির লক্ষণ। এই অনুমিতির লক্ষণ থেকে কি বলেছেন মহর্ষি গৌতম? ন্যায় দর্শনে অনুযায়ী পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাই হলো অনুমিতি। তাহলে অনুমিতি বলতে আমরা কি বুঝতে পারলাম? ন্যায় দর্শন অনুযায়ী পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে তাকে আমরা অনুমিতি বলছি। পরামর্শ জনং জ্ঞানম অনুমিতি। ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে পরামর্শ বলা হয়। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট দেখতে পেলাম, যে অনুমিতি কাকে বলা হয় আর পরামর্শ কাকে বলা হয়। অনুমিতি কি না, পরামর্শ থেকে যে জ্ঞানটা উৎপন্ন হচ্ছে তাকে আমরা অনুমিতি বলছি। তাহলে পরামর্শই কি না, ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতাকে জ্ঞানকে বলা হয় পরামর্শ। কিন্তু পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞানকে অনুমিতি বলা হলেও সংসত্ব প্রত্যক্ষ কিন্তু অনুমিতি বলতে হয়। ধরো পরামর্শ থেকে তো আমার উৎপন্ন জ্ঞানটা হলো, তাকে আমরা অনুমিতি বললাম। পরামর্শ থেকে যে জ্ঞানটা লাভ হচ্ছে বা জ্ঞানটা উৎপন্ন হচ্ছে তাকে আমরা অনুমিতি বলছি। তাহলে সংসত্তর প্রত্যক্ষকে কি অনুমিতি বলতে হয়? অর্থাৎ লক্ষণটি অতিব্যাপ্তি দোষ ঘটে। তাই ন্যায় দর্শনে প্রক্ষতা সহকীর্তিত পরামর্শের জন্য জ্ঞানকে অনুমিতি বলা হয়। বুঝলে? এবার ধরো পক্ষ সাধ্য হেতু। তাছাড়া এই যে নিচে লেখা আছে সংসত্তর প্রত্যক্ষে পক্ষ থাকে না, তাই যুক্তি আর লক্ষণটি অতিব্যাপ্তি হয় না। এই
পরিস্থিতির যা কারণ তাই হলো অনুমানের প্রমাণ। এটা দেখা দরকার নেই, ওপরে যেটুকু পার্টটা আমরা জানলাম যে এখানে জানবে অনুমিতি কাকে বলা হয় আর পরামর্শ কাকে বলা হয়, অর্থাৎ পরামর্শ থেকে অনুমিতি জ্ঞান লাভ হচ্ছে, এইটুকু জানলেই হবে। তাছাড়া এটা লিখে রাখতে পারো, এটা বাড়তি একটু বোঝার জন্য কাজে লাগবে। পক্ষ সাধ্য হেতু। অনুমান সম্পর্কে ধারণায় ন্যায় দর্শনে জ্ঞানতত্ত্বে প্রমাণ প্রামাণ্য সম্পর্কে আলোচনা করা হয়। ন্যায়মতে পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞানকে আমরা অনুমিতি বলে জানলাম। প্রমা এবং করণকে আমরা অনুমান প্রমাণ বলা হয়। তার তিনটি অবয়ব থাকে। কোনো অনুমানকে জানতে হলে সাধারণত তিনটি অনুমান আমাকে বিশেষ করে জানতে হবে। এগুলি কিন্তু অবয়ব, এক একটি অবয়ব। ধরো এই দেখো, কিন্তু আমরা যখন অনুমান পড়িয়েছিলাম, দেখো ক্লাস পার্টে দেখে রাখবে, পার্টগুলোতে মনে হয় ক্লাস 2 বা 3-র মধ্যে পেয়ে যাবে, আমার কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই অনুমান সম্পর্কে একটু ধারণাটা। তো সেই অনুমানটা জেনে নেবে, তাহলে এই ক্লিয়ার হয়ে যাবে যে পক্ষ সাধ্য হেতুটা কী। সেখানে আমরা পক্ষ সাধ্য হেতু সম্বন্ধে আমরা জেনেছিলাম যে পক্ষ কাকে বলা হয়, সাধ্য কাকে বলা হয়, হেতু কাকে বলা হয়, অনুমানকে কেনই পক্ষ সাধ্য হেতু গড়ে ওঠে। তো সেগুলিকে আরেকবার আমরা জেনে নেওয়া যাক। তিনটি অব্যয় থাকে। ন্যায়মতে অনুমান হলো প্রত্যক্ষের ওপর নির্ভরশীল প্রমাণ। অবভিয়াসলি অনুমান তো আমরা জানলাম যে প্রত্যক্ষের উপর গড়ে উঠছে। অনুমানে কোনো স্থলে কোনো কিছু প্রত্যক্ষ করে অজ্ঞাত কোনো কিছু উপস্থিতি সম্পর্কে জ্ঞান লাভ করা নির্ভরশীল প্রমাণ হয় না। যেখানে অজ্ঞাত কিছু জ্ঞান লাভ হয় তা হলো পক্ষ, আর যা দেখে অজ্ঞাত কিছুর উপস্থিতি অনুমান করা হয় তা হলো হেতু, আর যার অনুমান করা হয় তা হলো সাধ্য। তাই প্রত্যেক অনুমানকে তিনটি অঙ্গ থাকে। অনুমানে এই তিনটি অঙ্গ হলো পক্ষ, সাধ্য, হেতু। এবার উদাহরণ সাহায্যে একটু জেনে নাও যে একটি পর্বতে ধূম দেখে যখন আমরা বলি বহির অনুমান করি, তখন তাকে ধূম হলো হেতু। ধরো তুমি একটি পর্বতে বেড়াতে গেছো, নিচ থেকে পর্বতে খুব বড় একটা ধোঁয়া দেখতে পাচ্ছ। তো সেই ধোঁয়াটাকে দেখে বা বহির অনুমান করি, যখন আমরা পর্বতের ধোঁয়াটাকে দেখে পরে যখন ধোঁয়া উঠছে, তো আমরা জানি যে ধোঁয়া বেসিক্যালি আমাদের আগুনের সময় হয়ে থাকে, কিন্তু অনেক সময় হয়ে থাকে কুয়াশার কারণে হয়, বা অনেক সময় কিন্তু হতে পারে। তাহলে আমরা যখন বলবো যে ধোঁয়া দেখতে পাচ্ছি, দূর থেকে আমার কোনো ধোঁয়া উঠছে, কালো ধোঁয়া, তাহলে আমরা কি অনুমান করি স্বভাবতভাবে যে আগুন লেগে আছে। তো সেটা অনুমান করে থাকি, সেটা করে বলা হয় হেতু। যখন আমরা কোনো কিছুকে দেখে কোনো কিছু অনুমান করি, তখন আমরা হেতু বলা হয়। পর্বত হলো পক্ষ, কারণ পর্বতটাকে আমরা দেখছি, পক্ষ। আর যে বহিটা আমরা দেখলাম, যে আগুনটাকে অনুমান করলাম বা আগুনটাকে মনে করছি, সেটা হলো কিন্তু আমাদের সাধ্য। তাহলে আরেকবার বলে রাখছি, ভালো করে দেখে নাও। পর্বতে যে ধোঁয়াটা দেখলাম, সে ধোঁয়াটা হলো আমাদের কাছে হেতু। আর যে পর্বতটা, সেটা হলো আমাদের কাছে পক্ষ। আর যেটা আগুনটা বা বহিটা আমরা অনুমান করলাম, তাকে বলছি আমরা সাধ্য। এই তিনটি অনুমিতি, তিনটি অঙ্গ হলো পর্বত, ধূম আর বহি। তেমনি পক্ষ, সাধ্য, হেতু। অনুমানের অংশ ন্যায়মতে প্রত্যেক অনুমানকে তিনটি অঙ্গ থেকে থাকে, যেগুলি হলে একে একে আলোচনা করা হবে। এটা আমাদের এই তিনটি যে বিষয় জানলাম, পক্ষ, সাধ্য, হেতু, সেই তিনটি সম্বন্ধে আমরা একটু আলোচনা করে নেওয়া যাক। তাহলে পক্ষ কাকে বলে? ন্যায় দর্শন অনুযায়ী যেখানে সাধ্যের সন্দেহ থাকে, অর্থাৎ সাধ্যের সন্দেহ থাকবে। সাধ্য কোনটা আমরা বললাম? সাধ্যকে না বহিটাকে আমরা সাধ্য বললাম, আগুনটাকে। যে পর্বতে আমি আগুনটাকে সন্দেহ রাখছি, হ্যাঁ নিশ্চয়ই আগুন থাকবে, তো সেটা যখন আমার আগুনটা সন্দেহ থাকবে, তা হলো পক্ষ। যেমন পর্বতে বহি আছে কিনা যে বিষয়ে অনুমতা কর্তার সংশয় না থাকলে সে ধূম থেকে পর্বতের বহি অনুমান করবে। এখানে পক্ষ পর্বতের বহি, এটা একটু ভালো করে বুঝে নাও। যেমন পর্বতে বহি আছে, পর্বতে আগুন আছে কি না, সেই বিষয়ে অনুমাতা কে? যে অনুমানটা করবে সেই অনুমাতা কর্তা সংশয় না থাকলে যে ধূম থেকে পর্বতে বহি অনুমান করবে, থাকলে তবেই তো কিন্তু আগুনে অনুমান করবে। এখানে পক্ষ পর্বতের বহি বিষয়ে সংশয় থাকতে হয়। অনেক স্থলে সংশয়শূন্য পক্ষ অনুমান করার ইচ্ছাবশত অনুমান হয়ে থাকে। বেদ বাক্য থেকে আত্মা সম্পর্কে সংশয়শূন্য জ্ঞান হওয়ার পরেও কিন্তু আমরা আত্মা সম্বন্ধে অনুমিতি জ্ঞান হয়। আমরা বেদ বাক্য থেকে বা বেদ থেকে আমরা জেনে থাকি যে আত্মাকে আমরা কেউ দেখতে পারি না, কিন্তু আমরা তাও কিন্তু আত্মাকে অনুমান করিনি। তাই যে বলা হয় যা পক্ষকে পক্ষ তার আশ্রয়, তাই হলো পক্ষ। যা কিন্তু পক্ষ তার আশ্রয়, আমরা আত্মাকেও দেখতে পাই না, কারণ কখনো আমরা প্রত্যক্ষ করি না, তাও কিন্তু আমরা আত্মাকে মেনে নিই। হ্যাঁ, এবার ধরো সাধ্য কাকে বলে? ন্যায়মতে
অনুমানের পক্ষে যা সাধন করা হয় তাই হলো সাধ্য। ওপরে শ্রদ্ধা লেখা আছে, এটা প্লিজ পেন্টে ভুল মিস্টেক আছে, নিচের দিকে সাধ্য লেখা আছে, এটা ঠিক আছে। তাহলে ন্যায়মতে অনুমানের পক্ষে যেটাকে আমরা সাধন করলাম বা আমরা যেটাকে জানলাম সেটাকে আমরা সাধ্য করলাম। তাহলে সাধ্য আমরা কোনটাকে বলেছিলাম বলতো? এটাকে, যে যেটাকে আমরা বহিটা বা আগুনটা দেখলাম সেটাকে তো আমরা সাধ্য বলেছিলাম না? তো সেক্ষেত্রে তার আগে আমি এটা একটু ভুলে গেছি যে পক্ষ কিছু সপক্ষ এবং কিছু বিপক্ষ যুক্তি আছে, সেই সপক্ষ এবং বিপক্ষ যুক্তিটাকে দেখে রাখো। ধরো ন্যায় দর্শনে পক্ষ সম্পর্কে আলোচনায় আরও দুটি বিষয় সম্পর্কে আলোচনা করা যায়। এই দুটি বিষয় হলো সপক্ষ এবং বিপক্ষ। যেখানে সাধ্যের নিশ্চিত জ্ঞান থাকে তা হলো সাধ্য। অবভিয়াসলি যখন আমরা ধরো আমরা আগুন ধোঁয়া জ্বলছে, কোথাও আমরা আগুন ধোঁয়া দেখতে পাচ্ছি, ধোঁয়া উঠছে, হ্যাঁ, তখন সেটাকে আমরা বলবো যে হ্যাঁ ওটা আগুন বটে। তো তখন সেটা কিন্তু আগুন, এবং সামনে যে দেখবো যে হ্যাঁ আগুন থেকেই ধোঁয়াটা উঠছে, তো তখন সেটা আমাদের সপক্ষ যুক্তি হবে। কিন্তু ধরো আমরা আগুন ধোঁয়া দেখতে পাচ্ছি, সেটাকে আমরা আগুন বলে মনে করছি, কিন্তু সামনে যে দেখবো না, এখন দেখবে ধোঁয়া উৎপন্ন করার জন্য বিভিন্ন মেশিন তৈরি হয়েছে, মেশিন আছে, বা ধরো কুয়াশা সৃষ্টি হয়েছে, তো সেই কারণে আমরা বলতে পারবো। কিন্তু সেটা তো আমাদের আগুন বলে মনে করলাম, সামনে যে দেখলাম কুয়াশা বা কোনো কিছু মেশিনে ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে, তখন সেটাকে আমরা কিন্তু সপক্ষ যুক্তি বলবো না, সেটা হয়ে যাবে আমাদের কি, সেটা হয়ে যাবে আমাদের বিপক্ষ যুক্তি। এটুকুই মনে রাখবে। এবার সাধ্য সম্বন্ধে একটু বলে রাখা যাক আরেকবার। ন্যায়মতে অনুমানের পক্ষে যা সাধন করা হয় তাই হলো সাধ্য। পর্বতে ধূম থেকে বহিকে অনুমান করলাম, অবভিয়াসলি যখন আমরা পর্বতে ধোঁয়াটাকে দেখলাম তখন তো আমরা আগুনকে অনুমান করলাম না, তাই তো আমাদের সাধ্য। অর্থাৎ পক্ষে যা অনুমান করা হয় তাই হলো সাধ্য। অর্থাৎ পক্ষটাকে দেখে পরে আমরা যেটা অনুমান করলাম, পক্ষ কোনটাকে বললাম বলো তো? ধোঁয়াটাকে বললাম, আর আগুনটা হলো আমাদের সাধ্য। তাহলে ধোঁয়াটাকে দেখে আমরা আগুনটাকে অনুমান করলাম না। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমরা একদিন একটি সাদা গরু জঙ্গলে ঘুরতে দেখলাম, কিন্তু সাদা গরুটাকে ঘুরতে দেখার পর আমরা একদিন দেখলাম যে আরেকটা কিন্তু সাদা কালারের কিন্তু ঘোড়া বসে আছে। তো সেই সাদা গরুটাকে আমরা একদিন দেখেছিলাম, কিন্তু সেই সাদা ঘোড়াটিকে তো আমরা ঘোড়া সম্বন্ধে কোনো জ্ঞান নেই, আর আমরা গরুটা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। সাদা গরুটা সম্বন্ধে কিন্তু আমরা যখন জেনেছিলাম যে সাদা কালারের গরু হয়, তো আবার যখন আস্তে আস্তে এগোতে এগোতে দেখলাম যে একটা কিন্তু ঘোড়া বসে আছে কিন্তু সাদা রঙের, তখন ওটাকে আমরা কী বলবো? ওটা বলবো সাদা গরু। কেন কেন বলবো? কারণ তার সাদা রঙটা সম্বন্ধে, তার গুণটাকে দেখে আমরা তাকে আগের অনুমানটা করছি, তো ওটিকে দেখে পরে আমরা আরেকটি অনুমান করে নিচ্ছি, এটাকেই তো আমরা সাধ্য বলবো না? এবার ধরো হেতু কাকে বলা হয়? ন্যায়মতে যে চিহ্ন দেখে পক্ষে অপ্রত্যক্ষিত সাধ্যের অস্তিত্ব অনুমান করা হয় তাই হলো হেতু। পর্বতে ধূমরূপ চিহ্ন দেখে বহির অস্তিত্ব অনুমান করা হয় তাই হলো হেতু। ধরো পর্বতে আমরা কি দেখেছিলাম? ধোঁয়া দেখেছিলাম, তো সেই ধোঁয়াটাকে দেখে আমরা কি অনুমান করলাম? বহিটা অনুমান করলাম। অবভিয়াসলি সেটাই তো আমাদের হেতু না, কোনো কিছু অনুমান করে নিলাম। বুঝতে পারলে? তো এটাই আমাদের হেতু। এবার ব্যাপ্তির স্বরূপ, এইটা থিওরি আমাদের ক্লাসটা, তো এই থিওরি ক্লাসটা একটু ভালো করে দেখে রাখবে। এই থিওরি ক্লাসের প্রত্যেকটা কিন্তু আমরা এমসিকিউ কিন্তু আমরা আলোচনা করব, হ্যাঁ। তো সেখানে কিন্তু তোমাদের এমসিকিউগুলো কিন্তু ভালো করে দেখে নেবে। এখানে আমার তেমন কোনো কিছু এমসিকিউ আলোচনা করবো না। এমসিকিউর জন্য আমরা নতুন করে আলাদা ক্লাস করি, সেখানে এমসিকিউ প্রত্যেকটা পার্টের, এই পার্টেরও কিছু এমসিকিউ থাকবে, প্রত্যেকটা পার্ট করে এমসিকিউ কিন্তু আমরা আলোচনা করি, সেখানে এমসিকিউগুলো দেখে রাখবে, হ্যাঁ। তাছাড়া যদি এমসিকিউ যদি এখানে নিচে দেখবে, নিচে পিডিএফে আমাদের নাম্বার দেওয়া আছে, লাস্টে আমাদের ক্লাস শেষে আমরা একটা পিডিএফের জন্য আমাদের নাম্বার দেবো, সেই নাম্বারে আমাকে হাই এবং যে পার্ট 2টা বা পার্ট 3 পার্ট 5 এমন করে যে পার্টটা হবে সেই ক্লাসের পার্ট লিখে পরে আমাকে কিন্তু পাঠাবে, সেখানে আমি তোমাদের কিন্তু এই পিডিএফটা সেন্ড করে দেবো। সেখান থেকে পিডিএফ তোমাদের থিওরিটা পড়তে পারো, কারণ এখন দেখো তো ফিলোসফির তো অনেকে বই এখনও প্রকাশ হয়নি বা অনেক বই পাওয়া যায়নি, তুমি যদি চাও তুমি পিডিএফ পেয়ে যাবে, হ্যাঁ। এই বইগুলো কিন্তু হুবহু তোমাদের বইয়ের সঙ্গে মিলে যাবে। আমিও অনেক বই থেকে কিন্তু এটা খুঁটিনাটি বা অনেক প্রকাশনী থেকে বই খুঁটিনাটি আমরা কিন্তু এই নোটগুলো বানাই, তো সেখানে তোমাদের খুব কাজে আসবে এটা, তাই এটাকে নিয়ে রাখতে পারো পিডিএফটা। তাহলে দেখো ব্যাপ্তির স্বরূপ, তাছাড়া যদি আমাদেরকে গ্রুপে জয়েন হও না, যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাকে হাই পাঠাবে, তুমি পিডিএফ যখন নেবে তখনই কিন্তু আমি তোমাকে কিন্তু একটা গ্রুপের সঙ্গে জয়েন করে দেবো। তো সেই গ্রুপে জয়েন হলে কী হবে, তোমার সমস্ত রকম পিডিএফ কিন্তু আমাদের গ্রুপের মধ্যে সেন্ড হয়ে যাবে, গ্রুপের মধ্যে আমরা আগের থেকে পেয়ে যাবে। দেখো এখনও গ্রুপে আমি অনেকে এখন তো আমার গ্রুপে অনেকে জয়েন হয়নি, তাই জন্য আমি গ্রুপে ঠিকমতো এখন পিডিএফ দিই না। যদি সবাই ঠিকমতো করে বেশি বেশি করে গ্রুপে জয়েন হয়, তখন একজন এখন মিনিমাম এখন 3 থেকে 5 জন আমার গ্রুপে অ্যাড আছে। আরও বেশি করে যদি গ্রুপে অ্যাড হয় তাহলে কী হবে, আমার প্রত্যেকটা পিডিএফ কিন্তু তাহলে ছাড়া যেতে পারে। এবার দেখো 2-3 জনের পিডিএফ দেবো, আবার কেউ জয়েন হবে তখন আবার 15 পিডিএফ দিতে হবে, এটা একটু এটা একটু কষ্টের ব্যাপার। তো তার জন্য দেখো তোমরা সকলে জয়েন হয়ে যাও, তোমরা সমস্ত পিডিএফ প্লাস এমসিকিউ নোট পেয়ে যাবে ফ্রিতে। দেখো
তাই বলছি যে গ্রুপে জয়েন হও। এবার দেখো ব্যাপ্তির স্বরূপ কাকে বলা হয়। ন্যায় দর্শনে হেতু ও সাধ্যের নিয়ত অব্যভিচারী সার্বিক সম্বন্ধকে বলা হয় ব্যাপ্তি। অর্থাৎ হেতু এবং সাধ্যের যে নিয়ত অভিচারের সম্বন্ধ, হেতু এবং সাধ্যের যে সম্পর্কটা, তাকেই আমরা কিন্তু ব্যাপ্তি বলছি। ব্যাপ্তির সম্বন্ধ হলো হেতু ও সহচর সম্বন্ধ। হেতু সহচর সম্বন্ধ যেমন ধরো রান্নাঘর, গোষ্ঠ, চত্বর ইত্যাদি বিভিন্ন স্তরে কিন্তু হেতু ও ধূম দেখতে পাওয়া যায়। অর্থাৎ হেতু বলতে আমরা কোনটাকে জেনেছিলাম? ধূম বলতে ধোঁয়া। তাহলে বলো তো ধোঁয়াকে আমরা কোথায় দেখতে পাই? রান্নাঘরে মা যখন রান্না করে তখন আমরা দেখতে পাই, ধোঁয়া দেখতে পাই। আবার ধরো কোথাও আগুন লেগে গেছে সেখানেও আমরা ধোঁয়া দেখতে পাই। কারখানার চুল্লি থেকে ধোঁয়া দেখতে পাই। এখন বিভিন্ন মেশিন এসে গেছে, মেশিন থেকে ধোঁয়া দেখতে পাই, কুয়াশা ধোঁয়া দেখতে পাই। সমস্ত হলে তো এই যেহেতু একটা আমাদের কাছে ধূম বা বহি সম্বন্ধে জ্ঞান হয়ে থাকে, এইগুলো তো আমাদের হেতু ধূম না। তাই সাধ্য ব্যাপ্তিতে একই সঙ্গে উপস্থিত থাকলে দেখে যখন আমরা ধূম বা যখন আমরা ধূম এবং বহিটাকে দেখে পরে যখন আমরা অনুমান করব, তো ধূম এবং বহির সম্পর্কটা তো আমরা ব্যক্তি বলে মনে করছি না। ধূম এবং সাধ্য প্রত্যক্ষ এবং ধূম ও বহি, তো সেই দুটো যখন সম্পর্ক, আমরা তাকেই বললাম যে হেতু আর সহচর সম্বন্ধ। পক্ষ ব্যাপ্তি সম্বন্ধ হলো কী সম্বন্ধে জ্ঞান দেয় আমাদের? হেতু এবং সহচর সম্বন্ধ দেয়, হেতু বা সহচর সম্বন্ধে দেয়। তো তাই সেই হেতু এবং সাধ্যের যে সহজ সম্পর্কটা বা ধরো ধূম এবং বহি যে সম্পর্কটা, সেটাকে তো আমাদের ব্যাপ্তি সম্বন্ধে জ্ঞান দেবে। তাহলে যখন ধূমটাকে দেখে এবং বহিটাকে দেখে যখন আমরা জ্ঞানটা অনুমান করব, সেটাকে কিন্তু আমরা ব্যাপ্তি জ্ঞান বলে মনে করব। যদি আমরা জানি ধরো যত ধূম তত বহি, অর্থাৎ যত ধোঁয়া দেখা যাবে তাহলে নিশ্চয় তত আগুন লেগেছে, তখন সেই সম্বন্ধে কিন্তু আমাদের ব্যাপ্তি জ্ঞান। ধরো পোলাক সিবেল এ অনুমান প্রমাণ ন্যায় দর্শনে, না এটা পোলাক সিবেল হবে না, এটা আমি ভুল করে লিখে ফেলেছি। অনুমান প্রমাণ ন্যায় দর্শনে একটি অস্তিক দর্শন। এই দর্শনে 4টি প্রমাণ স্বীকার করা হয়। এই 4টি প্রমাণ হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। ন্যায় দর্শন স্বীকৃত দ্বিতীয় অনুমানটি হলো কিন্তু অনুমান, কারণ প্রত্যক্ষের পর অনুমান আসে, আমাদের দ্বিতীয় অনুমান স্বীকার করা হয়। এই দুই প্রকার ভিত্তি হলো কিন্তু বস্তুগত ও আকারগত। ব্যক্তিজ্ঞানকে কিন্তু দুইগত ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হলো বস্তুগত সত্যতা আর একটা হলো আকারগত সত্যতা। এবার অনুমানের ভিত্তি, এই অনুমানের ভিত্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যা হলো কিন্তু ব্যক্তিজ্ঞান, যা হলো বস্তুগত ও আকারগত ভিত্তি। ন্যায় দর্শন অনুযায়ী আকারগত ভিত্তি হলো ব্যক্তিজ্ঞান। হ্যাঁ, ন্যায় দর্শনে ব্যাপ্তিকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি আমরা। ন্যায় দর্শনে আমরা যে ব্যাপ্তি জ্ঞানটা জানলাম বা ব্যাপ্তি স্বরূপ, সেই ব্যাপ্তিকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, যা হলো আমাদের সমব্যাপ্তি আর অসমব্যাপ্তি। তাহলে সমব্যাপ্তি কাকে বলা হয়? না, ন্যায় দর্শনের যে প্রকার ব্যাপ্তিকে হেতু ও সাধ্যের ব্যাপকতা সমান হয় তা হলো সমব্যাপ্তি। আর বলে রাখি, ন্যায় দর্শনের যে প্রকার ব্যাপ্তিটি হেতু এবং সাধ্য, তার মানে ন্যায় দর্শন বলতো ব্যাপ্তি কাকে বললাম? না, হেতু এবং সাধ্যের সম্বন্ধকে তো আমরা ব্যাপ্তি বলে জানলাম না। তার সেখানে যখন হেতু এবং সাধ্যের ব্যাপকতা যখন সমান হবে, তখন সেটাকে আমরা সমব্যাপ্তি বলবো। আর ধরো যখন ওই হেতু এবং সাধ্যের সম্পর্কটা বা ব্যাপকতা যখন সমান হবে না, তখন সেটাকে আমরা অসমব্যাপ্তি বলবো। এই দুটোই কিন্তু সমব্যাপ্তি এবং অসমব্যাপ্তির মধ্যে পার্থক্য। হ্যাঁ, ধরো এবার এই সমব্যাপ্তি আর অসমব্যাপ্তি সম্বন্ধিত কোনো পার্থক্য আমরা কিন্তু নেক্সট ক্লাসে আলোচনা করবো। এটা তোমাদের সিলেবাসে নেই, তাও কিন্তু এটা একটু দেখে রাখবে। এখানে আমাদের ফার্স্ট ইউনিটে কিন্তু শেষ হলো। হ্যাঁ, এই লাস্ট পার্ট যা আমাদের কিন্তু ফার্স্ট ইউনিটে কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড ইউনিট যেটা আমাদের প্রাচ্য দর্শন, সেখান থেকে আমরা আসবো। তাহলে আজকে এইটুকুই। লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। তোমার বন্ধুদেরকে সকলে কিন্তু শেয়ার করে দাও, যাতে সমস্ত ভিডিওটা পেয়ে যায়। এবার লাইক করে রাখো। লাইক কমেন্ট শেয়ার করলে কী হবে? আমারও কিন্তু আস্তে আস্তে ভিডিও ছাড়তে মন যাবে। হ্যাঁ, তোমাদের সাপোর্টে। তাই আমাদের সাপোর্ট করো। আমার এখন চ্যানেলটা খুব ছোট পরিবার, বেশ বড় সড়ো পরিবার নয়। তোমাদের সাপোর্টে যদি আমার চ্যানেলটা বড় করো, আমি আরও কথা দিচ্ছি, আরও বড় কিন্তু আরও ভালো কিন্তু ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। হ্যাঁ, তাহলে আজ এইটুকুই। আবার নেক্সট ক্লাস নিয়ে আসবো। আর আগে বলে রাখি, লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। যত শেয়ার করবে তোমার বন্ধুদের কাছে সেইগুলি ক্লাসগুলি পৌঁছে যাবে। তাই শেয়ার করে রাখো এবং সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমাদের একটি ভিডিও কিন্তু মোটিভেটেড পায়। তাই তোমাদের সাবস্ক্রাইব বা লাইক কমেন্টের ওপরে কিন্তু আমি নির্ভর করে আমি আমার ভিডিও আপলোড করি। কারণ দেখো, আমার ছোট্ট পরিবার, আমার সেই পরিবার নেই, তাও আমি আমার কাজের ফাঁকে আমি তোমাদের জন্য কিন্তু ভিডিও আপলোড করছি, যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা কিন্তু একটু ফাঁকা ক্লাস করতে পারো, ফ্রি PDF পাও, ফ্রি নোট পাও। তাই তোমাদের সাপোর্ট যদি না পাই, তাহলে আমার ক্লাস করা ব্যর্থতা। তাই তোমাদের সাপোর্ট আমার কিন্তু খুবই জরুরি। তাই একটু সাপোর্ট করে আমার ভিডিওটিকে ভিউ যাতে লাইক কমেন্ট বাড়িয়ে দাও, কারণ আমার ছোট্ট পরিবার, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে যেইটুকুই। আবার নেক্সট ক্লাসে কিন্তু আমরা আসবো নতুন ভিডিও নিয়ে।